হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নাম্বার 3 পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। ক্লাস 6 হোক বা 7 হোক, পরবর্তীতে যে কোনো সময়ে তোমরা যদি আমার সাথে যোগাযোগ রাখতে চাও তবে এই ইমেইল অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এছাড়াও 7-এর গণিত, ইংরেজি এই সমস্ত বিষয় তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হবে যাতে করে তোমাদের আলাদা কোনো টিউশন না নেওয়ারও প্রয়োজন হতে পারে, বা আমি তোমাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসায় তোমাদের সাথে থাকবো। তো চলো কৃষি শিক্ষার ভিডিওটি শুরু করি। এটি হচ্ছে নির্ধারিত কাজ, এখানে লিখেছে 2। তো এটা সর্বশেষ সপ্তাহের। এখানে অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 2 অধ্যায় থেকে 2টি প্রশ্ন দিয়েছে। তো প্রথমে একটি সৃজনশীল প্রশ্ন এবং সেটা থেকে শুধু ক খ, এবং 2 নঙে একটি তালিকা জানতে চেয়েছে। তো চলো আমরা একের পর এক শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো, অর্থাৎ শুধু একটি টেবিল জানতে চেয়েছে। তাহলে 1 নং প্রশ্নের উত্তর ক নাম্বারে আমরা একটি তালিকা তৈরি করব। তো উদ্দীপকে প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী নিচে তালিকা তৈরি করা হলো। বাম পাশে দিলাম ফসলের নাম, ডান পাশে চাষের উপযোগী মাটি। তো প্রথমে যে ফসলটি আছে সেটা হচ্ছে আলু। আলু চাষের উপযোগী মাটি হচ্ছে বেলে মাটি। তারপর হচ্ছে গম, গম চাষের উপযুক্ত হচ্ছে দোআঁশ মাটি। পাট এঁটেল মাটি, তরমুজ বেলে মাটি, বাদাম বেলে মাটি। এখানে এদের কোনটি কোন মাটি তার কারণ বর্ণনা করা হয়নি, এই কারণেই যে আসলে প্রশ্নে শুধু তালিকা তৈরি করতে বলেছে। এবং সর্বশেষ হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি হচ্ছে এঁটেল মাটি। এবারে আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য উপযোগী কিনা যুক্তি দাও। তো 1 নং প্রশ্নের উত্তর খ নাম্বার। তো উদ্দীপকে শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে। আদর্শ পলি দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলিকণা ও কর্দমকণা থাকে। তো পলি দোআঁশ মাটিতে ধান চাষের জন্য উপযোগী কিনা তার যুক্তি। চাষাবাদের জন্য দোআঁশ মাটি উত্তম, এটি আমরা জানি। দোআঁশ মাটিতে সব ধরনের ফসলই ভালো জন্মে এবং আমাদের বাংলাদেশের অধিকাংশ এলাকার মাটি কিন্তু দোআঁশ মাটি। তবে ধান চাষের জন্য এঁটেল দোআঁশ মাটি উপযোগী, কারণ হচ্ছে এর মধ্যে এঁটেল মাটির উপাদান অবশ্যই থাকতে হবে। তার কারণটি নিচে বলবো। কারণ এঁটেল দোআঁশ মাটি কেন উপযুক্ত? কারণ এই মাটিতে শতকরা 40 ভাগ কর্দম বা কাদার কণা থাকে। শুধু পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য উপযুক্ত মাটি বলে বিবেচনা করা হয় না। ধান চাষের জন্য আদর্শ মাটি হচ্ছে এঁটেল দোআঁশ মাটি। তো নদ নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকায় যেখানে পলি জন্মে সেই মাটিতে ধান ভালো হয়। তো মাটিতে কোনো কারণে জৈব পদার্থ যদি কম হয় তাহলে কম্পোস্ট সার ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। আর আমরা যে মাটি নিয়ে কথা বললাম এঁটেল দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটিতে ধান নর্মালি যে কোনো চাষ করা কষ্টকর, তবে জৈব সার ব্যবহার করে এ মাটিকে চাষের উপযোগী করা সম্ভব। ধান চাষে এঁটেল দোআঁশ মাটি খুবই ভালো, কারণ এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি। তো আমরা যদি এক কথায় সিদ্ধান্ত নেই, ধান চাষের মূল বিষয় হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা। তো পলি দোআঁশ মাটিতে পানি ধারণ ক্ষমতা কম হওয়ায় এটি ধান চাষের উপযোগী নয়, এবং ধান চাষের জন্য সবচেয়ে আদর্শ মাটি হচ্ছে এঁটেল দোআঁশ মাটি। 2 নং প্রশ্নে বলেছে তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, সবজি, মশলা এই 4টি ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো যেহেতু তালিকা তৈরি করেছে তাই এই 2 নং প্রশ্নটি আমি একটি টেবিল আকারে উপস্থাপন করেছি। এখানে ফুলের নাম, অর্থনৈতিক গুরুত্ব। তো প্রথমে এই ফসলের 5টি করে তালিকা। ফুল, তা আমার এলাকায় যেই ফুল ভালো জন্মে গোলাপ, গাঁদা, জবা, বেলি, রজনীগন্ধা। ফলের মধ্যে আম, কলা, পেয়ারা, ডালিম, কমলা। শাক সবজির মধ্যে শিম, গোলালু, টমেটো, লাউ, পালং শাক। মশলার মধ্যে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া। অনেকে মনে করতে পারে যে কমলা কেন অন্তর্ভুক্ত হলো। তোমরা ভালো করেই জেনে থাকবে যে বাজারে যে সবুজ কমলাটি পাওয়া যায় সেটা আমাদের বাংলাদেশি স্থানীয়ভাবে জন্মানো কমলা। তো এবার আমরা অর্থনৈতিক গুরুত্ব অংশে চলে যাই। যে ফুলের অর্থনৈতিক গুরুত্ব, দেশে বিদেশে ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এছাড়াও নিজ এলাকাতে ফুলের নার্সারি করে তা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। ফলের ক্ষেত্রে ফলের চাহিদা অনেক, তাই ফল চাষের মাধ্যমে অনেকেই আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারবে।
আর আজকাল বাণিজ্যিকভাবে ফলের চাষ করা হয়, এতে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। শাকসবজি চাষের মাধ্যমে তা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। তাছাড়া পরিবারের পুষ্টির চাহিদাও মেটানো সম্ভব। মশলার ক্ষেত্রে এলাকা ভিত্তিক, সব এলাকায় হয় না, কিন্তু এলাকা ভিত্তিক মশলা জাতীয় ফসল চাষ করে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা যায়, আর এক্ষেত্রে প্রচুর পরিমাণে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কারো কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করবে, কমেন্ট আকারে জানাবে, এবং 6 এবং 7 উভয় ক্লাসে আমি তোমাদের সাথেই থাকবো। তো ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।